বিয়ের ঝামেলা সব চুকে গিয়েছে। দুদিন হয়েছে পুনরায় শ্বশুর বাড়ি এসেছে ফারিহা। বাসায় কেউ নেই, একজন অসুস্থ শাশুড়ি, যার নিজেরই হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। তাই অল্প কয়েকদিনই সংসারের সমস্ত দায়িত্ব সে নিয়েছে। সাংসারিক কাজকর্ম এসব করতে সে ছোটবেলা থেকে অভ্যস্ত, তাই সংসারে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল ফারিহা। এর মধ্যে আদিবাও উঠে গিয়েছে, তাকেও ফ্রেশ করিয়ে কোলে তুলে নিল। মা মেয়ে দুজন মিলে তারপর রান্নাঘরে গেল নাস্তা বানানোর জন্য। ফারিহার পিছনে পিছনে ঘুরছে, আর একটু পরপর আম্মু আম্মু বলে ডাকছে আদিবা। আবার বিভিন্ন আজগুবি কথা বলছে, আবার খিলখিল করে হাসছে মায়ের সাথে ছোট্ট আদিবা। ফারিহারও বেশ লাগছে এসব, সেও উপভোগ করছে আদিবার কথাবার্তা। দুজনকে দেখে মনে হচ্ছে আপন মা মেয়ে। এই কয়েকদিন এই দুজন দুজনকে আপন করে নিয়েছে। অবুঝ ছোট বাচ্চারা কি আর আপন পরের ব্যবধান বুঝে? তাদের যারা একটু বেশি আদর করবে তাদের পিছনে পিছনে সারাদিন ছুটবে, বাধ্যগতভাবে তার সব কথা মেনে নিবে। ফারিহা রুটি ছেঁকতে ছেঁকতে আদিবাকে বলল, আদিবা আম্মু দেখো তো তোমার বাবাই ঘুম থেকে উঠছে কিনা। আদিবাও বাধ্য মেয়ের মতো ছুটে বাবার রুমে গেল। চেয়ার বসে উচ্ছ্বাস নিয়ে এসব দেখছে সুমনা বেগম। কতদিন পরে তার নাতনিটা আবার প্রাণ ফিরে পেয়েছে। মনে হচ্ছে বাসাটায় হারিয়ে যাওয়া আনন্দে পুনরায় মেতে উঠেছে। আজ থেকে কর্মজীবনের পিছনে ছুটতে হবে আদিবকে। দোকানে অনেক কাজ জমা হয়েছে, তাই আজ সকালে উঠে রেডি হচ্ছিল আদিব। মেয়েকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো আদিব। আদিবা টেনে হিসড়ে কোল থেকে নামতে চাইছে, তা দেখে আদিব প্রশ্ন করলো, কি হয়েছে মা, নড়াচড়া করছো কেন এত? আদিবা বলল, আমার সাথে চলো, আম্মু তোমাকে খেতে দিবে। আদিব মুচকি হেসে ছেড়ে দিল। এর মধ্যে ফারিহা আদিবার জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। আদিবকে রেডি দেখে বলল, এমা আপনি একদম রেডি, আসুন এবার খেতে চলুন। আদিব বলল, না এখন খাবার সময় নেই আমার, তোমরা খেয়ে নিও, আমি বাহির থেকে খেয়ে নিব। তারা দেখিয়ে যেতে যেতে বলল আদিব। হুট করে ফারিহা আদিবের একটি হাত ধরে আটকে দিয়ে বলল, বাসা থেকে খেয়ে যান, বাহিরের খাবার শরীরের জন্য ক্ষতিকর। আদিব বলল, একদিন খেলে কিছু হবে না, সময় নেই একদম আজ। ফারিহা শুনল না, সে দ্রুত হাতের খাবার প্লেট থেকে এক টুকরো রুটির সাথে ডিম ভাজি নিয়ে আদিবের মুখের সামনে ধরে লাজুক হেসে বলল, আমি খাইয়ে দিই, নিন এবার খান তো জলদি। আদিব চমকালো, দৃষ্টি নিক্ষেপ করলো ফারিহার মুখশ্রীর পানে। এভাবে প্রথম প্রথম ঋতুও তাকে খাইয়ে দিত। হুট করে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। মানুষটা আর তার নেই, তার জায়গায় আজ অন্য কেউ। আচ্ছা এত আদর যত্ন তার ভাগ্যে সইবে তো নাকি? ফারিহাও হারিয়ে যাবে সবার মতো ভাবতেই বুকটা ভারী হয়ে গেল। ফারিহা বলল, এই যে কি ভাবছেন, নিন হা করুন। নম্র মেয়েলি কণ্ঠে শুনে ভাবনা থেকে বেরিয়ে আসলো আদিব। তারপর খেয়ে নিল মুখের সামনের খাবারটুকু। রুটি চিবাতে চিবাতে আদিব জিজ্ঞেস করলো, মা খেয়েছে? ফারিহা বলল, হ্যাঁ আম্মা খাচ্ছে, প্রথমেই আমি খাবার দিয়ে আসছি তাকে। আদিব বলল, আচ্ছা তুমিও খেয়ে নিও ঠিকভাবে, কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিয়ে বলিও। ফারিহা বলল, আচ্ছা। ফারিহা টুকটাক কথা বলছে আর বাবা ও তার মেয়েকে যত্ন করে খাইয়ে দিচ্ছে। আদিবা হঠাৎ তার ছোট ছোট হাত দিয়ে মায়ের মুখের সামনে একটু রুটি ধরে বলল, আম্মু তুমিও খাও। ফারিহা মুচকি হেসে খেয়ে নিল। চার দেয়ালের মাঝে আবদ্ধ রইল একটি সুখী পরিবারের চমৎকার দৃশ্য। আদিব খেয়ে মাকে বলে চলে গেল দোকানে। ফারিহা আদিবাকে কোলে নিয়ে শাশুড়ির রুমে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মা ওষুধ খাইছেন? সুমনা বেগম বলল, হ্যাঁ মা খাইছি, তুমি নাস্তা করছো? ফারিহা বলল, জি আম্মা। আপনার আর কিছু লাগবে? সুমনা বেগম বলল, না মা। ফারিহা বলল, আচ্ছা আমি রান্নাঘরে আছি, কিছু দরকার হলে সাথে সাথে আমাকে বলিয়েন, খবরদার একা একা করতে যাবেন না। ফারিহার কথায় হাসলো সুমনা বেগম। এই হাসি একদম ভিতর থেকে তৃপ্তিময় হাসি। আহা কি স্নিগ্ধ মায়েদের হাসি। মায়েদের হাসি এত সুন্দর কেন? এই হাসি স্বচ্ছ টলটলে, নেই কোনো কৃত্রিমতার ছাপ। মেয়েটা এই কয়েকদিনে তার যত্নের কোনো ত্রুটি রাখেনি। বস্তিতে এক গাছের ছায়ার নিচে ক্লান্ত দেহ নিয়ে বসে আছে ঋতু। রাজকীয় বিলাসবহুল ঘর ছেড়ে আজ তার জায়গা মিলেছে কোনো এক জীর্ণশীর্ণ বস্তিতে। শেষ অবধি এখানেও থাকতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। চারদিকে একবার উদাসীন দৃষ্টি নিক্ষেপ করে বাড়ি দীর্ঘশ্বাস ফেলে সহির নয়নে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল ঋতু। শরীর আগে থেকে খারাপ যাচ্ছিল তার, সেই সমস্যাগুলো আরো গুরুতর হচ্ছে দিন দিন। মানসিক শারীরিক কন্ডিশনও মোটেও ভালো যাচ্ছে না ঋতুর। তাদের দ্বিতীয় বিচ্ছেদের আজ 8 দিন অতিবাহিত হতে চলেছে। এই 8 দিনের চেহারায় বয়সের ছাপ পড়ে গিয়েছে স্পট। তার দেহটা শুধু বেঁচে আছে পৃথিবীতে, আত্মাটা তো মরে গিয়েছে সেই কবেই। যেদিন জসিম চোখে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার জীবনে আসল মানুষ কে ছিল, সেদিনই ভিতর থেকে মরে গিয়েছে ঋতু নামক মেয়েটা। প্রতি মুহূর্তে অনুশোচনার আগুনে জ্বলসে যাচ্ছে ভিতরটা, যাকে অনুভব করছে না। বুক থেকে প্রতিনিয়ত বাড়ি কতগুলো দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু করার নেই তার হাতে। অবশিষ্ট বলতে কিছুই রইল না। ঠুনকো কিছু আবেগকে প্রশ্রয় দিয়ে নিজ হাতে বাকি জীবনটা তছনছ করে দিয়েছে সে। জীবনে কিছু ভুলের বোঝা আজীবন বয়ে বেড়াতে হয়। এই শহরের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন হাজারো ব্যর্থ জীবনের গল্প।
গল্প। প্রতি মুহূর্তে মরণ যন্ত্রণায় ছটফট করছে ব্যর্থ মানুষগুলো। আদিবের সাথে করা অন্যায়গুলো ভিতর থেকে কুরে কুরে হৃদয়টা রক্তাক্ত করে দিচ্ছে মেয়েটার। বারবার মস্তিষ্ক জানান দিচ্ছে সে একজন চরমভাবে ব্যর্থ রমণী। বেঁচে থাকার মতো অবলম্বন, নিজস্ব সঙ্গী, সন্তান, সংসার, প্রয়োজনীয় সবকিছু হারিয়ে আজ একবারে নিঃস্ব ঋতু। নিজেকে দুনিয়ার সব থেকে অবাগী মনে হচ্ছে, যার প্রাপ্তির ঝুলিটা একেবারে শূন্যর কোটায়। হঠাৎ চোখ পড়লো আকাশে দুটো পাখি একসাথে উড়ে বেড়াচ্ছে। একটা পাখি আগে উড়ছে আর একটা পাখি পিছনে। ঋতুর মনে হচ্ছে পিছনে থাকা পাখিটা আদিব আর অন্যটা সে। একটা সময় আদিবও তো তার পিছনে পিছনে এইভাবে ছুটতো। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঋতু মনে মনে বিড়বিড় করে বলল, জানো আদিব, তুমি হেরে গিয়েও জিতে গেছো। তুমি হেরে গিয়েছো আমার ছলনা আর ঠুনকো অন্ধবিশ্বাসের কাছে, আর আমি ভয়ঙ্কর ভাবে হেরে গিয়েছি ভাগ্যর কাছে। অন্ধবিশ্বাসের জন্য সাময়িক কষ্ট পেলেও গোটা আস্ত একটা লাইফ তোমার জন্য রয়ে গিয়েছে, আর আমি সব কুল হারিয়ে একেবারে নিঃস্ব আজ। দীর্ঘ একটা আফসোস প্রতিনিয়ত আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি তোমায় হৃদয় উজাড় করে ভালোবাসতে পারলাম না। তোমার ইচ্ছে মতো ভালোবাসতে পারাটা আমার আর হলো না। তুমি অন্য কারোর জন্যই সঠিক, তাই তো তোমাকে আর নিজের করে পেলাম না। তোমাকে ভালোবেসে আমার কোনো কষ্ট নেই, তোমার প্রতি আমার হাজারটা অভিযোগও নেই। শুধু আফসোসের একটা দীর্ঘশ্বাস সারা জীবন থাকবে বক্ষ পিঞ্জরে। তোমায় মন ভরে ভালোবাসাটা ইহজন্মে আর হলো না বলে থামলো ঋতু। নিজের একান্ত কথাগুলো ওই খোলা আকাশে উড়িয়ে দিচ্ছে। ইস, কত সুখময় স্নিগ্ধ ছিল সেই দিনগুলো, সব আজও চোখের সামনে ভাসছে। শুধু মানুষটাকে সে ছেড়ে দিয়েছে, এখন আর চাইলেও পাওয়া যাবে না। আচ্ছা, আজ সৃষ্টিকর্তা তাদের পথ চলাটা আরো একটু দীর্ঘ করতে পারতো না? ভাবতেই চোখ দুটো ঝাপসা হয়ে গেল। কি গো মাইয়া, এখানে বসে আছোস কেন? তুমি না ডাক্তার দেখাইবার জন্য যাও? এটাই না বললে কালকে আমারে? কারো কথা কোনো কহরে পৌঁছাতে ভাবনা থেকে বেরিয়ে আসলো ঋতু। দেখতে পেল এক মাস বয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে তার পাশে, যে বুড়ো কোচকে উত্তর পাওয়ার জন্য তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পথ থেকে এই মহিলার নিকট আশ্রয় পেয়েছে সে, যদিও টাকার বিনিময়ে থাকছে তার টিনের ছোট্ট ঘরটায়, তবুও কৃতজ্ঞতা প্রকাশ করছে এই বয়স্ক মহিলার নিকট। অন্তত একজন মানুষ তার খোঁজ নিচ্ছে নিজে থেকে। কৃতজ্ঞ নয়নে মহিলার দিকে তাকিয়ে রইল ঋতু। মহিলা অধৈর্য হয়ে পুনরায় বলল, কি গো, কথা বলো না কেন? চোখের জলটুকু মুছে মলিন কণ্ঠে ঋতু বলল, এই তো খালা, যাবো এখন। হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই একটু জিরিয়ে নিলাম এখানে। মহিলাটি বলল, যাও, এখন অনেক বেলা হয়েছে, দেরি হইলে ডাক্তার পাইবা না। ঋতু বলল, আর ডাক্তার না পেলেও সমস্যা নেই। ডাক্তাররা তো বড় জোর শরীরের ক্ষত সারতে পারে খালা, মনে যে বিষাক্ত হাজারো ক্ষত আছে তা কি দেখবে ডক্টর খালা? মহিলাটি বলল, এত শক্ত কথা বুঝবার পারি না বাপু, একটু খোলাসা করে কও তো দেখি। ঋতু বলল, কি শুনবে খালা? নিজের পুরো একটা জীবন আমি নিজের হাতেই নষ্ট করে দিয়েছি। না বাঁচার মতো বেঁচে থাকছি, না মৃত্যুর পর ভালো থাকবো সেরকম কিছু করছি। শুধুমাত্র দুশ্চিন্তাবর্তী মাথা নিয়ে কোন রকম দিনগুলোকে পাড়ি দিয়ে যাচ্ছি। না ভবিষ্যৎ নিয়ে ভাবছি, না বর্তমান সময়ে ভালো আছি। অতীত নিয়ে তো আর আলাদাভাবে বলার কোনো অবকাশই নেই আমার কাছে। আমি নিজেই জানি না কি করছি বা কি করা উচিত আমার। আমি এটাও জানি না কি হচ্ছে আমার সাথে, কিংবা আরো কত কি হওয়ার বাকি আছে সামনের দিকে। যাই হোক, এবার যাচ্ছি খালা। ঋতু আর এক মুহূর্ত দেরি করলো না, হাঁটা দিল সামনের দিকে। পিছনে থাকা মহিলাটার বোধগম্য হলো ঋতুর কথায়। সে নির্বোধের মতো তাকিয়ে ঋতুর যাওয়া দেখছে। তবে এটুকু বুঝলো মেয়েটার এক আকাশ সমান কষ্ট বুকে। ব্যস্ত শহরের সাথে মানুষগুলোও ব্যস্ত, কাউকে নিয়ে ভাবনার এত সময় নেই কারো। মহিলা আর ভাবলো না, নিজে কাজের উদ্দেশ্যে চলে গেল। কেননা একবেলা কাজ না করলে পেটে আর খাবার জুটবে না। এই শহরে শূন্য পকেট থাকলে কেউ কারো নয়, টাকা থাকলে দুনিয়ার ওই সমস্ত বিলাসিতা হাতের নাগালে। বস্তি ছেড়ে হেঁটে হেঁটে শহরে এসেছে ঋতু। জসিমের দেয়া কাবিনের শেষ অবলম্বনটুকু ঋতুর কাছে রয়েছে। প্রথমে ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিল, তা দিয়ে ডক্টর দেখাবে। তাকে দেখাবার মতো আর কেউ রইল না। নিজেকে বাঁচাতে হলেও কিছু একটা কাজ করতে হবে। তার আগে সুস্থ হয়ে নেওয়াটাই অধিক জরুরি। 7-5 ভাবতে ভাবতে হসপিটালে এসেছে ঋতু। ডক্টর তাকে কতগুলো টেস্ট দিয়েছে, সেগুলো করে রিপোর্টের জন্য করিডোরে বসে অপেক্ষা করতে লাগলো। সবার মতো তার এত তাড়া নেই, নিজের কোনো সঠিক গন্তব্য নেই। গা ছাড়া ভাবে বসে পড়লো হসপিটালে রাখা একটি চেয়ারে। হঠাৎ দেখতে পেল ছোট অসুস্থ একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে এক মা কান্না করতে করতে দ্রুত ডাক্তারের কেবিনের দিকে ছুটছে। যা দেখে আদিবার কথা খুব মনে পড়ছে তার। বুকটা হাহাকার করছে। আর কেমন আছে ছোট্ট মেয়েটা? তার করা কর্মের ভুক্তভোগী আদিবাও। তার জন্যই তো ছোট্ট মেয়েটা বঞ্চিত হয়েছে মায়ের আদর থেকে। কেমন মা ছিল সে? আসার কিছু সময় আগেও তো মেয়েটাকে খুব মেরেছিল, কখনো ওইভাবে যত্ন নেওয়া হয়নি মেয়েটার। আজ বড্ড বুকটা পুড়ছে ঋতুর। একটু মেয়েটাকে জড়িয়ে নিবার জন্য বুকটা তীব্র হাহাকার করছে, অথচ আজ মেয়েটা তার থেকে অনেক দূরে। মেয়েটা কেমন আছে খোঁজ অব্দি জানা নেই তার। নিজেকে নিজের ঘৃণা হচ্ছে। ছি,
ছি, কেমন মা আমি? মা হবার কোনো যোগ্যতা নেই আমার। আমি মা হিসেবে চরম ব্যর্থ। পরক্ষণে জসিমের প্রতি তীব্র রাগ মাথা চাপা দিল। নিজ হাতে খুন করতে ইচ্ছে করছে মানুষরূপী জানোয়ারটাকে, কিন্তু মানুষ চাইলেও সব ইচ্ছে পূরণ করতে পারে না। যদি তার ডাকে সাড়া না দিত তবে জীবন অন্যরকম হতো। তার দোকায় পড়েই তো জীবন থেকে সবকিছু হারিয়ে শেষে আজ শুধু নিজের বলতে আফসোস আর দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে আছে মেয়েটা। সৃষ্টিকর্তার নিকট বারবার বলছে তার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া পুরুষটির নির্মম মৃত্যু হোক। ওদের মতো মানুষ পৃথিবীতে বাঁচার কোনো অধিকার রাখে না। কে জানে সৃষ্টিকর্তা শুনল কিনা সন্তানহারা এক অভাগী মায়ের করুণ আর্তনাদ। দুপুর গড়িয়ে বিকেলের আবার ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। এর মধ্যে একজন নার্স দ্রুত পায়ে তার নিকট এসে প্রশ্ন করলো, আপনি মিস ঋতু? ঋতু বলল, জি। আপনার সব রিপোর্ট রেডি ম্যাম। সেগুলো নিয়ে দ্রুত ডক্টরের কেবিনে চলে যান। কথা শেষ করেই আবার দ্রুত জ্বরের গতিতে চলে গেল নার্সটি। ঋতুকে কিছু জিজ্ঞেস করার সময়টুকু অবধি দিল না। এরা সবাই বিজি। অহেতুক কারো একটু দুর্দণ্ড সময় নেই কারো খোঁজ নিবার। ঋতুর মনটা ভীষণ ছটফট করছে রিপোর্টে কি আছে জানার জন্য। ভিতর থেকে অস্থিরতা কাজ করছে তার। রিপোর্ট নিয়ে ডাক্তারের সামনে বসে আছে ঋতু। ডক্টর কপালে বাস করে ফেলে অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব রিপোর্টগুলো। যা দেখে ঋতু ভীষণ নার্ভাস ফিল করছে। তার বুকের দুঃখপুকানি বেড়ে গিয়েছে। চিন্তিত হয়ে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছে ঋতু। ডাক্তার চারপাশে একবার দৃষ্টি নিক্ষেপ করে হতাশ কণ্ঠে বলল, মিস ঋতু, আপনার সাথে কেউ আসেনি? ঋতু বলল, না ডাক্তার, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যা বলার আমাকে বলুন। ডাক্তার কোনো বর্ণিত ছাড়াই বলল, আপনার অবস্থা খুবই শোচনীয় ঋতু। আপনার রিপোর্ট খুবই খারাপ। আরো আগে আসা উচিত ছিল আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, যা সমস্ত ব্লাডে ছড়িয়ে পড়েছে। ডাক্তারের কথা শুনে উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল ঋতু। ঋতুর চারপাশ যেন প্রতিধ্বনি হচ্ছে, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। মুহূর্তে মস্তিষ্ক যেন অচল হয়ে গেল। বিশাল এই আকাশটা যেন তার মাথার উপরে ভেঙে পড়ল। শরীরে হিম শীতল কিছু প্রবেশ করলো। সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে গেল তার। ঋতুর মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটিটুকু যেন সরে গিয়েছে। আবার মনে হচ্ছে শূন্যে ভাসছে সে। মস্তিষ্ক যেন জানান দিচ্ছে বারবার, তোর সময় ফুরিয়ে গিয়েছে ঋতু, তোকে আর পৃথিবীর মাটি চায় না। ডক্টর বুঝতে পারলো ঋতুর মনের অবস্থা। উনি ঋতুকে ঠান্ডা হতে বলল। ঋতু দাম করে চেয়ারে বসে পড়ল। ডক্টর পুনরায় আবার বলল, শুনুন, এভাবে ভেঙে পড়লে চলবে না। মনে সাহস রাখুন। মন শক্ত করতে পারলে অল্পতে শরীর খারাপ হবে না। যে কদিন বেঁচে আছেন নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে আপনার। আর আপনি মানসিকভাবে ভেঙে পড়লে তো আর চলবেন না মিস ঋতু। ডক্টরের কথা শুনে ঋতুর মাঝে কোনো ভাবভঙ্গি পরিবর্তন হলো না। সে ফাঁকা মস্তিষ্কে জিজ্ঞেস করলো, এর কোনো চিকিৎসা নেই ডক্টর? ডক্টর বলল, বাংলাদেশে ভালো চিকিৎসা নেই। আপনার যে অবস্থা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। তবে ভালো হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এতে অনেক টাকার প্রয়োজন। আনুমানিক 8-10 লাখ টাকা তো লাগবেই। ঋতু বলল, আমার কাছে এত টাকা নেই ডক্টর। তবে কি আর বেশি দিন বাঁচবো না আমি? ডাক্তার বলল, আমার হাতে কিছু করার নেই ঋতু। বেশি বেশি সৃষ্টিকর্তাকে ডাকুন। উপরওয়ালা চাইলে সুস্থ হতেও পারেন। আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন। এদিকে জসিম নতুন বাইক কিনে মনের আনন্দে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে। আজই ছেলে মেয়ে ও শিলাকে নিয়ে আসবে ঢাকায়। ব্যবসার ঝামেলার জন্য যেতে পারেনি এতদিন। ঝামেলা না হলে সেই কবেই যেত সে। মনটা যেন সারাক্ষণ তার শিলা শিলা করছে। পুরুষের কাছে টাকাই সব। আগে টাকা ছিল না, কেউ তাকে 2 পয়সা দাম দিত না। আজ টাকা আছে, সবাই তাকে আলাদাভাবে সম্মান দিচ্ছে। অথচ আসল টাকাটা কার কেউ জানবার প্রয়োজন বোধ করলো না। বর্তমান সমাজে যার হাতে টাকা, ক্ষমতা তার। পৃথিবীতে এত সুখময় কেন? জসিমের নিকট সব রঙিন মনে হচ্ছে। দ্রুত ব্যাগ ভর্তি ফলমূল, বিভিন্ন দামি দামি জিনিসপত্র কিনে নতুন জামাইয়ের মতো ভাব নিয়ে বাইক স্টার্ট দিল জসিম।